আছে, এখনো ইন্ডিয়ার ইন্টারেস্ট দেখছে। শেখ হাসিনা পুত্র সজীবদের জয়, তিনি বলেছেন যে ফেরত নিয়ে প্রহসন তৈরি হয়েছে। ডক্টর ইউনূস সরকার তিনি পরিকল্পিতভাবে মিথ্যা প্রচার করছেন। তারা ভারত এবং আমেরিকাকে কেন্দ্র করে দুটো ঘটনা এবং দুটো ঘটনাই খুবই গুরুত্বপূর্ণ। দুটো ঘটনার সঙ্গে শেখ হাসিনা এবং ডক্টর ইউনূসের সংযোগ রয়েছে, বাংলাদেশের সার্বিক অবস্থার সংযোগ রয়েছে। শেখ হাসিনাকে নিয়ে ভারতে কি হচ্ছে, শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাষ্ট্র কি বললো? এই সুদখোর মোল্লা ইউনূস এ জানে না ইতিহাস। ভারতবর্ষ শেখ মুজিবকে সেলটা দিয়েছে, ভারতীয়কে সেলটা দিয়েছে, দড়ি পড়তে হবে। আমি আজকে বলে গেলাম এই রাজাকারের নাতিদের অবস্থা কি হয় শুধু দেখতে থাকুন। নরেন্দ্র মোদী এবার চাপের মধ্যে রয়েছেন। সেই নরেন্দ্র মোদীকে এবার চোর সম্বোধন করা হয়েছে পার্লামেন্টে। এই শুভেন্দু অধিকারীকে এবার জুতা পেটা করা হয়েছে। শাস্তি পেতে শুরু করেছে ভারতের সেই সব ব্যক্তিরা যারা বাংলাদেশকে ব্যর্থ করার এক নীল নকশা। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা সংবাদে আপনাদের আবারও স্বাগতম। দর্শক, বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা এবং যে প্রেক্ষাপট চলছে তারই আলোকে কয়েকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক, ভিডিও শুরুটা দেখে হয়তো বুঝতে পেরেছেন আজকের খবরটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই যারা ভিডিওটি অন করেছেন তারা না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলে মূল বিষয়টি বুঝতে পারবেন। দর্শক, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো দর্শক, বেশি কথা আর বলবো না, চলুন ফিরে যাই আজকের নতুন খবরে। দেখি কি আছে আমাদের তাজা খবরে, চলুন।
মোহাম্মদ ইউনূস সরকারের সঙ্গে সহযোগিতা না করতে দেশের সেনাবাহিনীর প্রতি আহ্বান জানালেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত 5ই আগস্ট গণ অভ্যুত্থানের মুখে দেশ ছাড়ার পর এই প্রথম দেশের সেনাবাহিনীর উদ্দেশ্যে অনেক কথা বলেছেন সাবেক প্রধানমন্ত্রী। সেনাবাহিনী, বিশেষ করে তরুণ সেনা অফিসারদের ভবিষ্যৎ নিয়ে সতর্ক করেছেন তিনি। দেশের বিজয় দিবস উপলক্ষে সোমবার বেশি রাতে আওয়ামী লীগ আয়োজিত ভার্চুয়াল সভায় হাসিনা সেনাবাহিনী, বিশেষভাবে তরুণ সেনা অফিসারদের সতর্ক করে দিয়ে বলেছেন, বাংলাদেশ এখন জঙ্গি রাষ্ট্র, জঙ্গিদের অভয়ারণ্য। মোহাম্মদ ইউনূস জঙ্গিদের দিয়ে সরকার চালাচ্ছেন, প্রশাসনের সর্বত্র তারা ছড়ি ঘোরাচ্ছে। এই সরকার প্রশাসনের সঙ্গে সহযোগিতা করলে ভবিষ্যতে রাষ্ট্রের সঙ্গে শান্তিরক্ষা মিশনে ডাক পাবেন না। 5ই আগস্ট বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমান হাসিনা এবং তার বোন শেখ রেহানাকে দিল্লির অদূরে হিন্দের বিমানবন্দরে নামিয়ে দিয়ে যায়। পরে জানা যায়, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান গণ অভ্যন্তরকারীদের রুখতে শক্তি প্রয়োগ করতে অস্বীকার করেন। এক প্রকার সেনাবাহিনীর অসহযোগিতার মুখে দেশ ছাড়তে হয় হাসিনাকে। তারপর টেলিফোনে এবং ভার্চুয়াল সভায় দেশের বর্তমান পরিস্থিতি এবং তার দেশত্যাগ নিয়ে অনেক কথা বললেও সেনাবাহিনীর প্রসঙ্গ এড়িয়ে যান আওয়ামী লীগ নেত্রী। এমনকি সেনাবাহিনী তার আদেশ অগ্রাহ্য করেছে বলে অভিযোগ করেননি, বরং বাড়ি বাড়ি দাবি করেছেন বল প্রয়োগে তিনি নিষেধ করেছিলেন। অস্থির পরিস্থিতিতে মাত্র কয়েক মিনিটের মধ্যেই তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয় বলে অভিযোগ করেন। ওয়াকিবহাল মহলের অনেকেই মনে করছেন, বাংলাদেশ সেনাবাহিনীর তরুণ অফিসারদের প্রতি হাসিনার পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে ওয়াকিবহাল মহলের মতে, সেনায় জামায়াতে যেখানে ইসলামের প্রবল প্রভাব রয়েছে এবং তার নিচু এবং মাঝি স্তরের অফিসারদের মধ্যে বেশি। হাসিনার অভিযোগ, ইউনূস সরকার প্রশাসনের সর্বত্র জামাত এবং শিবিরের লোকজনকে বসিয়ে দিচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী বলেন, শিবির তো আমেরিকায় নিষিদ্ধ, এমন নিষিদ্ধ সংগঠনের লোকজনকে কি করে প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে বসানো হচ্ছে? ওয়াকিবহাল মহলের মতে, গুলি চালাতে অস্বীকার করার পিছনে রাষ্ট্রের সঙ্গে শান্তিরক্ষা মিশনের হাতছানি একটা কারণ ছিল। বিদেশি শান্তি মিশনে ডেপুটেশনে গেলে বিপুল অর্থ উপার্জন করা যায়। এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য সংখ্যা শান্তিরক্ষা মিশনের সবচেয়ে বেশি। ওই বাহিনীতে যোগদানের সুযোগ পেতে বাংলাদেশ সেনাবাহিনীর অভ্যন্তরে প্রতিযোগিতা এবং ধরাধরি চলে। হাসিনার সতর্কবার্তা বাংলাদেশ সেনাবাহিনীর জন্য কতটা জরুরি? ভারত সরকার ওই চিঠিটা ডাস্টবিনে ফেলে দিয়েছে, কারণ ভারতবর্ষের ইতিহাস জানে না এই নাবালক উপদেষ্টারা। এই সুদখোর মোল্লা ইউনূস এ জানে না ইতিহাস। ভারতবর্ষ শেখ মুজিবকে শেল্টার দিয়েছে, ভারতবর্ষ এর আগে মুজিব সাহেবের পুরো পরিবারকে শেল্টার দিয়েছে। ভারতবর্ষ, এরা তো পাতি, চীনের মতো শক্তিশালী দেশ, তার রক্তচক্ষুকে ভারতবর্ষ ভয় করেনি। গুরুদেব দলাই লামাকে ভারতবর্ষ সেন্টার দিয়েছে, চীনকে, চীনের চোখ রাঙানি করেনি। এ তো আমি বললাম না, র্যাফেল তো দূরের কথা, র্যাফেলের আওয়াজে পালাবে। এদেরকে কেউ কাউন্টই করে না, মশা মাছি হেঁটে গেলে মারিয়ে নিয়ে চলে যাবো আমরা। কলকাতা শহরে যে গার্বেজটা আজকে সকালে উঠেছে, ওটা যদি কার্গো প্লেন আমাদের এত আছে, আমরা উপরে নিয়ে গিয়ে শুধু ঢাকনাটা খুলে দিই, মোল্লা ইউনূস সহ গোটা ঢাকা চাপা পড়ি। যারা জুতোর মালা পরিয়েছে তাদেরকে ওই গোলাম নিজামীর মতো দড়ি পড়তে হবে। আমি আজকে বলে গেলাম, এই রাজাকারের নাতিদের অবস্থা কি হয় শুধু দেখতে থাকুন। এরা অতীত থেকে শিক্ষা নেয়নি। বাংলাদেশের মুক্তিযোদ্ধার চেতনা এবং আবেগ যারা অস্বীকার করবে, তাদের কপালে জুতোর মালা নয়, গোলাম নিজামীর মতো দড়ি অপেক্ষা করবে। শেখ হাসিনা পুত্র সজীবদের জয় সোশ্যাল মিডিয়ায় এই বিষয় নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন যে ফেরত নিয়ে প্রহসন তৈরি হয়েছে এবং এই যে ডক্টর ইউনূস সরকার, তিনি পরিকল্পিতভাবে মিথ্যা প্রচার করছেন তারা, এবং সেই প্রচারে সংযুক্ত আছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম। এবং জয় বলছেন যে এগুলা হচ্ছে প্রহসনের একটা বিচার এবং এটা মূলত ডক্টর ইউনূসের স্বার্থ রক্ষার একটা চেষ্টা। এখন জয় এটাও বলছেন যে এইগুলো হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য তিনি এই বা তার সরকার, ইউনূসের সরকার এইসব পদক্ষেপ নিচ্ছে এবং আওয়ামী লীগের অনেকের উপর দমন নিপীড়ন হচ্ছে, আওয়ামী লীগের লোকদের হত্যা করা হচ্ছে, ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে তারা, এবং বিভিন্ন ধরনের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। তবে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে সজীবদের জয় তিনি নিজেও এই যে তথাকথিত বলেন আর গণ অভ্যুত্থান বলেন আর বিপ্লব বলেন, যেটাই বলেন না কেন, যে সেখানে যে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তোলা হয়েছে, জয় তার নিরপেক্ষ তদন্তেরও দাবি করেছেন। তাদের হয়তো বিশ্বাস যে নিরপেক্ষ তদন্ত হলে তার মা শেখ হাসিনা তিনি নিরপরাধ বিবেচিত হবেন। এখন আমরা জানি যে প্রত্যেক দিনে একটা না একটা ইস্যু আসতেছে। তো এখন যে গতকালের ইস্যু ছিল, গতকাল মঙ্গলবার, সেই ইস্যুতে ছিল যে গতকাল সোমবার ফেরত নিয়ে প্রহসন, যে শেখ হাসিনাকে ফেরত চাওয়া, এটা পরিকল্পিত তারা বলছেন সজীবদের জয়। এবং আওয়ামী লীগের লাখ লাখ নেতাকর্মী এখন অবরুদ্ধ অবস্থায় আছেন, অনেক ছাত্রের শিক্ষা জীবন ব্যাহত হচ্ছে, তারা বেরোতে পারছে না, কলেজ বিশ্ববিদ্যালয়ে যেতে পারছে না ভয়ে, এবং অনেকের নামে মামলা আছে। তো সবকিছু মিলিয়ে
আওয়ামী লীগের কোণঠাসা করে রাখা হয়েছে বলে আওয়ামী লীগ দাবি করছে, এবং সজীবদের জয় তিনি এখন আমেরিকায় থাকেন। তিনি বিভিন্ন সময় এই সরকারের সমালোচনা করেছেন এবং শেখ হাসিনার রাজনীতি নিয়ে বিভিন্ন কথাবার্তা বলেছেন। এখন দেখা যায় যে শেখ হাসিনা অনেক অ্যাক্টিভ আছেন রাজনীতিতে, সজীবদের জয়ও কথা বলছেন তার দলের পক্ষ থেকে। তো সবকিছুই মিলিয়ে অনেকে মনে করছেন যে আওয়ামী লীগ একদম থেমে নেই, যদিও তারা বিভিন্ন চাপের মধ্যে আছে। তবে আগামী নির্বাচন হলে হয়তো তারা হয়তো উঠে দাঁড়াবে এবং তারা আশা করছে যে তারা ন্যায় বিচার পাবে। তবে কথা যেটাই হোক না কেন, যে কেউ যদি অপরাধী হয় তার বিচার করা রাষ্ট্রের দায়িত্ব, এবং সে যে দলেরই হোক। ভারত এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে দুটো বড় ঘটনা ঘটে গেছে, এবং দুটো ঘটনার সঙ্গেই একটার সঙ্গে সরাসরি প্রত্যক্ষভাবে শেখ হাসিনাকে নিয়েই ঘটেছে একটা ঘটনা, একটার সঙ্গে তিনি জড়িত, আর একটার সঙ্গে পরোক্ষভাবে শেখ হাসিনা জড়িত। প্রথমেই বলি ভারতের কথা। ভারত বাংলাদেশ সরকারের কাছ থেকে মৌখিকভাবে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করানোর ব্যাপারে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে। হাই কমিশনারকে দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে এটা বলানো হয়েছে, কিন্তু সেটা চিঠি আকারে পররাষ্ট্র দপ্তর থেকে যেভাবে দেশ থেকে দেশে চিঠি আকারে দেওয়া হয় সেভাবে নাকি দেওয়া হয়নি। যেভাবেই দেওয়া হোক, আনুষ্ঠানিকভাবে ভারতকে বলা হয়েছে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সংবাদ সম্মেলন করে সেটা স্বীকারও করেছেন যে বাংলাদেশ থেকে আনুষ্ঠানিকভাবে এরকম একটা প্রস্তাবনা দেওয়া হয়েছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, পরবর্তী সেই কথা বলার পরে তাকে যখন প্রশ্ন করা হয় ভারতের অবস্থান কি, তখন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয় নো কমেন্টস। অর্থাৎ শেখ হাসিনার এই ব্যাপারে ভারত কোনো কমেন্টস করতে চায়নি। নো কমেন্টসই কি এক ধরনের বার্তা দেয় না? সেটাই এখন আলোচনার বিষয় হতে পারে। নো কমেন্টস অনেক বার্তা দিতে পারে। সার্কামস্টেন্সেস যদি বিবেচনা করা হয়, সার্বিক অবস্থা যদি বিবেচনা করা হয়, তাহলে নো কমেন্টসের ব্যাখ্যাটা এরকম আসতে পারে যে তুমি চিঠি দাও আর যাই দাও, আমরা কেয়ার করলাম না, এরকম ব্যাখ্যা আসতে পারে। আবার আর একটা ব্যাখ্যা, সহজ সরলভাবে ব্যাখ্যা আসতে পারে যে এই ব্যাপারে আপাতত আমরা হ্যাঁ না কোনো কিছুই বলতে চাচ্ছি না, মন্তব্য করতে চাচ্ছি না। তবে শেখ হাসিনার এই বিষয়ে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক যে পর্যায়ে গেছে, তাতে আমার মনে হয় যে প্রথম কথাটাই সত্য হতে পারে যে তুমি চিঠি দাও আর যাই করো, কেয়ার করলাম না। অর্থাৎ বাংলাদেশের এই চাওয়াটাকে ভারত তাদের ধর্তব্যের মধ্যে নিচ্ছে না এবং কেয়ার করছে না। তার মানে শেখ হাসিনাকে কি ভারত ফেরত দিতে চায় না আদতেও? ঘটনাক্রমে তাই মনে হয় যে শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে না, বাংলাদেশ যত ধরনের পদক্ষেপই গ্রহণ করুক না কেন। বাংলাদেশ তার প্রথম পদক্ষেপ গ্রহণ করেছে, শেখ হাসিনাকে ফেরত চেয়েছে আনুষ্ঠানিকভাবে, কিন্তু সেই ব্যাপারে ভারত টু শব্দটিও করেনি। যখন ভারত টু শব্দটিও করলো না, তখন আজকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, বিদেশমন্ত্রী যাকে বলা হয়, জয়শঙ্কর, তিনি আমেরিকা সফরে চলে গেছেন। 6 দিনের আমেরিকা সফরে তিনি গিয়েছেন এবং সেখানে বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা হবে বলেও ভারতের বিভিন্ন গণমাধ্যম বলছে। জয়শঙ্কর যখন আমেরিকায় গিয়েছেন, তখন গতকাল বাংলাদেশে একটা বড় ঘটনা ঘটেছে। কি ঘটনা ঘটেছে? আমেরিকার নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান, তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন দিয়েছেন। ফোনে তাদের দীর্ঘক্ষণ কথা হয়েছে। জয়শঙ্কর যখন আমেরিকার পথে, তখন সুলিভানের এই ফোন ত্রিপক্ষীয় সম্পর্কের ব্যাপারে কোনো বার্তা দিল কিনা সেটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। শোনা যাচ্ছে যে এই ফোনে জ্যাক সুলিভান বাংলাদেশে মানবাধিকারের সংকট এবং মানবাধিকার যেন ঠিক রাখা হয় সেই ব্যাপারে তাগিদ দিয়েছেন ডক্টর ইউনূসকে। জেনারেল ওয়াকারের সাথে এখনও তারেক সিদ্দিকী বা শেখ হাসিনার যোগাযোগ আছে। এখনও ইন্ডিয়ার ইন্টারেস্ট দেখছে, যেহেতু ইন্ডিয়ার সাথে যারা কাজ করতেছে তাদেরকে এখনও সরাচ্ছে না। একটা ছোট্ট একটা প্রুফ দেখাবো, এটা যদি আপনি প্রুফ মনে করেন করতে পারেন। সেটা হচ্ছে, আপনারা সবাই কয়েকদিন আগে যে বিডিআর পিলখানা নিয়ে যে আমরা যখন বিভিন্ন কথাবার্তা বলছি, আপনি একটা ভিডিও দেখেছেন যেখানে ক্যাপ্টেন তানভীর হায়দার নূরের ওয়াইফ তাসনুভা ভাবি, উনি বলছেন যে আমি যখন ওখানে ছিলাম তখন হিন্দি ভাষাভাষীর লোক তার কাছে এসেছিল, ওর বাসায় এসেছিল এবং হিন্দি ভাষায় কথা বলছিল। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। হিন্দি ভাষায় কারা কথা বলে? ভারতের লোকজন কথা বলে। সো এটার সাথে যে যখন সামনে কমিশন হবে তখন এই জিনিসগুলো উঠে আসবে, ভাবি সাক্ষী দিবে ওখানে। এবং হিন্দিভাষীর লোক শুধু একটা না, এটা মাল্টিপল সাক্ষী আছে, এটার মাল্টিপল ভিডিও ক্লিপ আছে যে হিন্দি ভাষায় কথা বলতেছে, এগুলো সাক্ষী আছে। আমি বিশ্বাস করি এই জিনিসগুলো আছে, সিসি ফুটেজ যেগুলো জমা দিয়ে হয়েছিল ওগুলো গায়েব হয়ে গেছে, বাট এগুলো কারো না কারো কাছে আছে, এগুলো সামনে আসবে। এই তানভীর ভাবির ছেলেটা গত অক্টোবরে আইএসএসবি দিয়েছে। 5ই অক্টোবর তার আইএসএসবি ছিল, কিন্তু 3rd অক্টোবর তাকে তার কিছু আর্মি শুভানুধ্যায়ী কোর্সমেট, আমি এখানে নাম বলবো না, তারা কনফার্ম করে দিচ্ছে যে আপনার ছেলে, আপনি যেহেতু ভাবি একটা কনক সার্ভারের কাছে ইয়া দিয়েছিল, একটা লাইভ করেছিল, যে কনক সার্ভারকে বলেন যে একটা গ্রিন কার্ড দিয়ে দিতে আইএসএসবি 3 তারিখে, তখনও কিন্তু আইএসএসবি শুরু হয় নাই। এখন উনি 3 তারিখে জানে যে তার ছেলে আইএসএসবিতে থ্রু হবে না। তাকে নাম্বার অফ টাইম ভাবি এজির কাছে অ্যাপ্লাই করেছে, এই যে 5ই আগস্ট সেটা আগেও করেছে, পরেও করেছে, বাট তাকে কোনো কর্পোরেশন করা হয় নাই। কিন্তু যেদিন উনি ফোন করে
সরি লাইভে সাংবাদিকদের কাছে বলেছে যে পিকে থানা ওখানে হিন্দি ভাষার কথাবার্তা আমি শুনেছি। এর পরের দিন ব্রিগেডিয়ার জেনারেল এহসান স্টাফ, জেনারেল ওয়াকার স্যারের স্টাফ, সে ফোন করেছে ভাবিকে, ফোন করে বলেছে, ভাবি আপনার কি লাগবে, ছেলের আইএসএসবি, টাকা পয়সা, যত কিছু, মানে যত ধরনের সমস্যা আছে এভরিথিং উইল বি সলভ। সো ভাবির এখন খুব সুবিধা হয়েছে না, ওনার সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে। এবং জেনারেল ওয়াকারের সাথে দেখা করে যাওয়ার জন্য বলেছে ব্রিগেডিয়ার এহসান। সো এটা থেকে আপনি কি যোগসূত্রটা পাচ্ছেন? যখনই ওনার কোনো সমস্যার সমাধান সেনাবাহিনী করতেছে না, যেই ভারতের এগেনস্টে উনি কথা বলছে, সাথে সাথে জেনারেল ওয়াকারের স্টাফ চলে যাচ্ছে জেনারেল ভাবির কাছে যোগাযোগ করতেছে যে আপনার কি কি সমস্যা আছে, সব সমস্যার সমাধান হয়ে যাবে, ছেলের আইসিসবি হয়ে যাবে। এ থেকে আপনি কি ডিরেকশন টানবেন? ডিরেকশন একটাই, এতদিন আমরা যে দেখতেছি যে এই কমিশনগুলা সরকার করতে দিচ্ছে না, এর পিছনে যে ভারতীয় হেজিমনি আছে এবং জেনারেল ওয়াকার ইজ পার্ট অফ ইট। ক্লিয়ার ক্লিয়ার। পরবর্তীতে ভাবি আরো বলেছে যে একটা গ্রুপের সাথে গিয়েছিল আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুলের সাথে দেখা করার জন্য। হি ওয়াজ ভেরি রিলাক্টেন্ট ইভেন টু লুক এট হার। হ্যাঁ, আমি কি বলছি আমি শুনছি, বাট বডি ল্যাঙ্গুয়েজ এভরিথিং ওয়াজ ভেরি, মানে উনি ভারতের কথা বলছে দেখে উনি অস্পৃশ্য হয়ে গেছে। সো ইনশাল্লাহ এই সামনে যে জেনারেল ফজলুর রহমান স্যার কমিশনের ইয়ে হয়েছে, আলহামদুলিল্লাহ। বাট বাকি মেম্বার কারা আছে এটার দিকে আমরা নজর রাখছি। এই মেম্বারগুলো আমাদের জুৎসই হইতে হবে, অথবা এখন রাওয়াতে ইলেকটেড একজন হয়েছে, হক স্যার হয়েছেন, এবং আশা করি এটা নিয়ে আমরা যতদূর পর্যন্ত যাইতে হয় আমরা রাওয়া রিটায়ার্ড অফিসাররা এই বিচার পাওয়ার জন্য যতটুকু পর্যন্ত যা হয় আমরা ওই পর্যন্ত যাবো। এবং আমি এখনো জেনারেল ওয়াকার স্যারকে বলবো, তারেক সিদ্দিকী এবং শেখ হাসিনার কথা ইয়া করে বাংলাদেশের দিকে তাকান। আপনি বাংলাদেশের দিকে তাকাচ্ছেন না। যে নরেন্দ্র মোদী বাংলাদেশকে উত্তাল করার চেষ্টা করেছেন, বাংলাদেশকে অকার্যকর করার চেষ্টা করেছেন, বাংলাদেশকে ব্যর্থ করার চেষ্টা করেছেন, সেই নরেন্দ্র মোদী এবার চাপের মধ্যে রয়েছেন। সেই নরেন্দ্র মোদীকে এবার চোর সম্বোধন করা হয়েছে পার্লামেন্টে। যে শুভেন্দ্র অধিকারী বাংলাদেশের হাই কমিশনে আক্রমণ করিয়েছিলেন, বাংলাদেশের পণ্য রপ্তানিতে বাধা সৃষ্টি করেছেন, বাংলাদেশকে না খাইয়ে মারবেন, সেই শুভেন্দ্র অধিকারীকে এবার জুতাপেটা করা হয়েছে। শাস্তি পেতে শুরু করেছে ভারতের সেই সব ব্যক্তিরা যারা বাংলাদেশকে ব্যর্থ করার এক নীল নকশা এঁকেছিলেন। দর্শক, পাশাপাশি ভারতের জন্য আরো বড় বড় খবর আসতে শুরু করেছে। চলুন সেই খবরগুলো একটা একটা দেবো আপনাদের। প্রিয় দর্শক, ওপারের দিদির পাশেই থাকা শুভেন্দ্র অধিকারী, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সেই শুভেন্দ্র অধিকারী এখন বিজেপি নেতা। তিনি চেষ্টা করেছিলেন পশ্চিমবাংলার কি করে বিজেপিকে শক্তিশালী করা যায়, মানে তিনি মুখ্যমন্ত্রী হতে পারেন মমতাকে হটিয়ে। তাই তিনি যখন বাংলাদেশের শেখ হাসিনার পতন হলো, পতিত স্বৈরাচারের পক্ষ নিলেন এমনভাবে, প্রকাশ্য উলঙ্গভাবে পুরো পৃথিবী যে বিষয়টিকে গ্রহণ করতে পারেনি। যখন একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের যত শত্রুতাই থাকুক, পররাষ্ট্রনীতি বা কূটনীতির কিছু বিষয় থাকে, ভাষা থাকে, বা কিছু শিষ্টাচার থাকে, যেগুলো একটাও তিনি অবলম্বন করেননি, বরং সেগুলোকে তিনি অবজ্ঞা করেছিলেন। আমাদের আগরতলায় বাংলাদেশের উপ হাইকমিশনে যে অ্যাটাক করা হলো, ভাঙচুর করা হলো, বাংলাদেশের পতাকা পোড়ানো হলো, এটার পেছনে এই শুভেন্দ্র অধিকারী ছিলেন। তিনি ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশে আলু রপ্তানি বন্ধ হবে, পেঁয়াজ রপ্তানি বন্ধ হবে, বাংলাদেশে মুসলমানদের চিকিৎসা দেওয়া বন্ধ হবে। কি হলো এর পরবর্তীতে? ভারতে, মানে পশ্চিমবঙ্গে বিশেষ করে হোটেল ব্যবসায় ধস নেমেছে, নিউ মার্কেট প্রায় অচল হয়ে পড়েছে। যারা পণ্য বিক্রেতা, সেটা পোশাক হোক বা অন্যান্য জিনিস হোক, তারা ব্যবসার হাত গুটিয়ে দিচ্ছে, কারণ বাংলাদেশিরা এখন ভারতে যাচ্ছে না, প্রায় ভিসা বন্ধই বলা চলে। এই পরিস্থিতিতে শুভেন্দ্র অধিকারী ঘোলা জলে যে মাছ শিকারের চেষ্টাটা করেছিলেন, তিনি পুরোপুরি ব্যর্থ হলেন। কেবল শুভেন্দ্র অধিকারী নন, তার দাদা, তার বিগ বস নরেন্দ্র মোদীও বড় রকম চপেটাঘাত খেলেন এ যাত্রায়। আগে শুভেন্দ্র অধিকারীর বিষয়টি আমরা ক্লিয়ার করি। ভারতের এই মুহূর্তে অন্যতম গণমাধ্যম যারা বাংলাদেশের বিরুদ্ধে সবচেয়ে বেশি প্রচার করে, অন্যতম মানি না যে জনপ্রিয়, অর্থাৎ বাংলাদেশের বিরুদ্ধে যে গণমাধ্যমটি সবচেয়ে বেশি মিথ্যাচার করছে, প্রোপাগান্ডা ছড়াচ্ছে, রিপাবলিক বাংলা। সেই রিপাবলিক বাংলার হকার নিউজ প্রেজেন্টার, কমেডিয়ান, কার্টুন, সে ময়ূখ, তার অবস্থা কী হলো দেখেন। ভারতের মহারাষ্ট্র থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে। বলা হচ্ছে যে বাংলাদেশে এই আলু পেঁয়াজ রপ্তানিতে বাধা দেওয়ার কারণে কৃষকরা যে আলু এবং পেঁয়াজ উৎপাদন করেছে, এগুলো এখন রাস্তায় নষ্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ তারা যে আলু পেঁয়াজ উৎপাদন করেছেন, ধরেন পার কেজিতে, একটা উদাহরণ দিয়ে বোঝাবার জন্য বলছি, পার কেজি পেঁয়াজের দাম হবে 20 টাকা, কিন্তু বাংলাদেশে রপ্তানি বন্ধ, এগুলো ভারতের মানুষ 15 টাকার বেশি কিনবে না, বা 20 টাকার পেঁয়াজ বা আলুটা 10 টাকার বেশি কিনছে না, কারণ উৎপাদন বেশি কিন্তু রপ্তানি তো বন্ধ। এই যাত্রা কি হলো?
কৃষক 1 কেজি উৎপাদন করলো যে মূল্যে, বাজারে নিয়ে দেখে তার অর্ধেক মূল্য চলে এসছে সেই পণ্যের। কি করবে এখন? তো এইভাবে একটা বড় রকম বিপদে পড়ে গেছে এখন কৃষকরা। আর সেই কৃষকরা এবার রাস্তায় নেমে বিক্ষোভ করলো, এবং সেই কৃষকরা শুধু রাস্তায় নামলো না, ময়ূখ সেই কমেডিয়ানের বাড়ি ঘেরাও করলো, বললো ময়ূখ তুমি আমাদের আলু কেনো, আমাদের পেঁয়াজ কেনো, কারণ তোমার জন্যই এই পণ্যগুলো আমাদের বাংলাদেশে রপ্তানির সুযোগ থাকলেও সেটা বন্ধ করা হয়েছে, এবার তুমি এগুলো কেনো। ময়ূখ নিজের বাড়িতেও থাকতে পারছে না, পালিয়ে গেছেন গোপনে, কারণ জনগণ লাঠি সোটা নিয়ে ময়ূখকে তার বাড়িতে হামলা করেছে। এখন ময়ূখ কি করবেন? তিনি যে মানুষকে উস্কে দিলেন, তিনি যে বাংলাদেশিদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ালেন, এবার তিনি নিজেই সেই বিদ্বেষের জালে